প্রমাণ একক তড়িৎদ্বার বিভব আমরা কিভাবে নির্ণয় করেছিলাম? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে অন্য যে কোনো একটি প্রমাণ তড়িৎদ্বার যুক্ত করে সে একটি পূর্ণাঙ্গ কোষ গঠনের মাধ্যমে ওই পূর্ণাঙ্গ কোষের বিভব নির্ণয় করে আমরা অর্ধকোষটির বিভব নির্ণয় করেছিলাম, মানে একক তড়িৎদ্বারের বিভব নির্ণয় করেছিলাম। আমরা প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার হিসেবে সবসময় হাইড্রোজেন তড়িৎদ্বারকে ব্যবহার করেছিলাম। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে ব্যবহার করেছিলাম। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান হলো 0। সেই কারণে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে আমরা যে একক তড়িৎদ্বারটি যুক্ত করেছিলাম তার বিভব কোষের মোট বিভবের সমান। যেহেতু হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভবের মান 0, তাহলে ওই কোষের মোট বিভব, একটা কোষের মোট বিভব হলো কি? অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে ই নট সেল ইকুয়াল টু, আমরা শিখেছিলাম, ই নট অ্যানোড জারণ প্লাস ই নট ক্যাথোড বিজারণ। তো আমরা যখন জিঙ্ক অ্যানোড প্রমাণ তড়িৎদ্বার আর ক্যাথোড হিসেবে তখন হাইড্রোজেন প্রমাণ তড়িৎদ্বার ব্যবহার করলাম, তখন কোষের মোট বিভব ছিল 0.76 ভোল্ট। অর্থাৎ ওইটা হলো জিঙ্কের একক তড়িৎদ্বার বিভব। ওইটা হলো জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার বিভব। তড়িৎ রাসায়নিক সিরিজে যে মানগুলো দেওয়া আছে ওই সব মানগুলোই কিন্তু এইভাবে নির্ণয় করা। তো আমরা প্রমাণ একক তড়িৎদ্বার বিভব নির্ণয়ের ক্ষেত্রে সবসময় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমরা নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করেছি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে আমরা যাকেই যুক্ত করব তার বিভবটা, কোষের মোট বিভবটাই তার বিভব হবে। এই কারণে হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করা সুবিধাজনক। কিন্তু হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। সেটা আমি আগেও বলেছি যে হাইড্রোজেনের তড়িৎদ্বার সবসময় 1 atm চাপে প্লাটিনাম দণ্ডের পৃষ্ঠতলে হাইড্রোজেন গ্যাসের প্রবাহ কন্টিনিউ করতে হয়। এটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু ওই হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভব, ওই অর্ধকোষের তড়িৎদ্বার বিভব আর 0 থাকে না। তাহলে তখন আমরা এটাকে নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিকল্প আরেকটি তড়িৎদ্বার আমরা ব্যবহার করি, যেটাকে আমরা বলি ক্যালোমেল তড়িৎদ্বার। আজকে আমরা ক্যালোমেল তড়িৎদ্বারের গঠনটা একটু দেখব। দেখো ক্যালোমেল তড়িৎদ্বারের গঠন। ক্যালোমেল মার্কিউরাস ক্লোরাইড, এই নিচের অংশ আছে মার্কিউরাস ক্লোরাইড লবণ।
মার্কারি পারদ তরল ধাতু। এই একটা লম্বা বড় কাঁচের নল, তার নিচের অংশে অদ্রবণীয় মার্কিউরাস ক্লোরাইড লবণ আর মার্কারির মিশ্রণ তৈরি পেস্ট এখানে নিচেই রাখবো। আমরা বলেছিলাম এর আগে ধাতু ও তার অদ্রবণীয় লবণের অর্ধকোষ তৈরির ক্ষেত্রে নিচে আছে সেই অদ্রবণীয় লবণটি আমরা রাখি। তাহলে এখানে আমরা অদ্রবণীয় লবণ হলো মার্কিউরাস ক্লোরাইড। তো এই মার্কিউরাস ক্লোরাইড আর মার্কারি এর মিশ্রণ নিচে রাখলাম। আর এই বড় কাঁচনলের মধ্যে আরেকটি সরু কাঁচনল, পারদ। এবার এর সাথে কানেকশন দিয়ে দিলাম প্লাটিনাম তড়িৎদ্বার। এই পারদের সাথে তাহলে পারদের লবণের সংস্পর্শ হলো। এখানে যে কোনো একটি অর্ধকোষ তৈরি করতে গেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাথে ওই ধাতুর সংস্পর্শে তড়িৎদ্বারটি তৈরি করা হয়, অর্ধকোষটি তৈরি করা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে মার্কিউরাস ক্লোরাইড। এই মার্কিউরাস ক্লোরাইড কিন্তু অদ্রবণীয় লবণ। তাহলে অদ্রবণীয় মার্কিউরাস ক্লোরাইড লবণ, মার্কারি ধাতু তরল। তাহলে মার্কিউরাস ক্লোরাইড এবং মার্কারি এর মিশ্রণ আমরা পাত্রের নিচের অংশে রাখবো। আর এই যে এই অদ্রবণীয় লবণের উপরের অংশ, পাত্রের বাকি উপরের অংশ কাঁচের পাত্রের, আমরা এর আগেও বলেছিলাম সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে অদ্রবণীয় লবণ ছিল সিলভার ক্লোরাইড। এখানে অদ্রবণীয় লবণ হলো মার্কিউরাস ক্লোরাইড। এর উপরে আমরা পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ, এখানে K+ Cl-, K+ Cl-, এইখানে কপার তার দিয়ে পারদের সাথে কানেকশন করে দিলাম। এই সিস্টেমটা হলো একটি ক্যালোমেল অর্ধকোষ বা ক্যালোমেল তড়িৎদ্বার, যেখানে নিচের অংশে আছে অদ্রবণীয় লবণ আর উপরের অংশে আছে ওই লবণের অ্যানায়ন মার্কিউরাস ক্লোরাইড। অ্যানায়ন হলো ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। আর লবণের সাথে পারদ অর্থাৎ যে ধাতুর লবণ মার্কিউরাস ক্লোরাইড, মার্কারির সাথে ওই লবণের সংযোগ হলো প্লাটিনাম তার দিয়ে। তাহলে এই অর্ধকোষটি হলো একটি ক্যালোমেল অর্ধকোষ বা ক্যালোমেল তড়িৎদ্বার। হাইড্রোজেন তড়িৎদ্বারের বিকল্প হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এখানে কোনো হাইড্রোজেন গ্যাসের প্রবাহ রাখার দরকার হচ্ছে না। তবে এই অর্ধকোষটির বিভব শূন্য না। এই অর্ধকোষটির বিভব হলো প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বারের জারণ বিভবের মান হলো পজিটিভ 0.28 ভোল্ট। আর প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান হলো -0.28 ভোল্ট। যেখানে হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভব ছিল 0, জারণও 0 ছিল, বিজারণ বিভবও 0 ছিল। আর এর ক্ষেত্রে ভুল হলো আমার একটু, বিজারণ বিভব হলো স্বতঃস্ফূর্ত, জারণ বিভব হলো নেগেটিভ
অর্থাৎ এখানে স্বতঃস্ফূর্ত বিজারণ ঘটে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে সুবিধাটা ছিল কোথায়, সেখানে জারণও স্বতঃস্ফূর্ত ধরা হয়েছে, বিজারণও স্বতঃস্ফূর্ত ধরা হয়েছে। অর্থাৎ হাইড্রোজেন একক তড়িৎদ্বারের ক্ষেত্রে জারণ বিভবের মানও শূন্য, বিজারণ বিভবের মানও শূন্য ধরা হয়েছিল। অর্থাৎ প্রতিদিন একই কেস, কোন দিকে নিষেধ করি তারপরে কোন দেয়। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে কে লিখলে কিছু না, ওকে ঠিক আছে। প্রমাণ হাইড্রোজেন, আমি যে ফোনটাই দেখছিলাম এবং যেটাই মনে করো লাইভটা চলছে দুটোতেই ফোন দিচ্ছে, সেই কারণে একটু ডিস্টার্ব হয়েছে সাময়িক। 10টার আগে কোনোদিন যেন ফোন না দেয়। কেছে অন্য নাম্বার নেই, কতগুলো নাম্বার রয়েছে অনলাইনে পেলাই ফোন। তাহলে এই প্রমাণ ক্যালোভেল তড়িৎদ্বার হলো আরেকটি নির্দেশক তড়িৎদ্বার, যেটা হলো হাইড্রোজেন তড়িৎদ্বারের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করি। হাইড্রোজেন তড়িৎদ্বারের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করি। হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বা বিজারণ বিভব দুটোই শূন্য, আর ক্যালোভেল তড়িৎদ্বারের জারণ বিভব বা বিজারণ বিভব শূন্য না, নির্দিষ্ট একটা মান আছে। তো এই মান থেকে কি দেখা যায় যে তার বিজারণ বিভব হচ্ছে স্বতঃস্ফূর্ত, তার বিজারণ বিভবের মান হলো পজিটিভ, আর জারণ বিভবের মান হলো কি নেগেটিভ। এ যখন অ্যানোড হিসেবে কাজ করবে, দেখো যখন ক্যালোভেল তড়িৎদ্বারটি অ্যানোড হিসেবে কাজ করবে তখন মার্কারি ইলেকট্রন ত্যাগ করে মার্কিউরাসে পরিণত হবে। যখন এ ক্যাথোড হিসেবে আচরণ করবে এই এর ইলেকট্রন ত্যাগের প্রবণতা, তার মান হলো 0.28 ভোল্ট। অর্থাৎ প্রমাণ পটাশিয়াম, এই পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয়, তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে এই একক তড়িৎদ্বারের বিভবের মান হলো 0.280 ভোল্ট। অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিজারণ এখানে সংঘটিত হয়। তাহলে আমরা যদি একে মনে করো জিঙ্কের সাথে যুক্ত করি, আগে যেমন হাইড্রোজেনকে যুক্ত করেছিলাম, এই যে আমরা যদি একে এর সাথে যুক্ত করি, এখানে ভোল্ট মিটার ফিট করি, এখানে ভোল্ট মিটার ফিট করলাম, এখানে কি ঘটবে, এখানে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 পজিটিভ হবে, তখন এ অ্যানোড হিসেবে কাজ করবে আর এ তখন ক্যাথোড হিসেবে কাজ করবে। একটা দেখাচ্ছি, এ তখন ক্যাথোড হিসেবে কাজ করবে। অর্থাৎ যখন আমরা ক্যালোভেল তড়িৎদ্বারটিকে মার্কিউরাস ক্লোরাইড, ভালো প্রশ্ন করেছো, কে করেছো এটা? রোজা না কে করলো প্রশ্নটা? এমডি মেহেদি। ওকে, খেয়াল করো, যখন যেটা শিখবে সেটা মন দিয়ে শিখতে হবে। ডাইমার অবস্থায় থাকে, অবশ্যই মার্কিউরাস ক্লোরাইডের সংকেত এইটা, কিন্তু এই ডাইমার গঠন করে থাকে। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত এইটা, কিন্তু সে ডাইমার গঠন করে থাকে। মার্কিউরাস ক্লোরাইডের ডাইমার দুই অণু একসাথে যুক্ত অবস্থায় আছে। কিউপ্রাস ক্লোরাইড, এটা কিউপ্রাস ক্লোরাইডের ডাইমার। কেন কিউপ্রাস ক্লোরাইড ডাইমার গঠন করে এটা আমরা পড়িয়েছি। কোথায়? পিছনে ফিরে যাও, এটা আমরা পড়িয়েছি 3য় অধ্যায়ে রাসায়নিক বন্ধনে। রাসায়নিক বন্ধনে আমরা পড়িয়েছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে।
AlCl3 না লিখে আমরা লিখি Al2Cl6। ভালো করে পড়ে নিও, এটা কেন লিখি, এটা কেন লিখি, এটা কেন লিখি। তাহলে যখন আমরা এই জানা তড়িৎদ্বারটি নির্দেশক তড়িৎদ্বারটিকে জিঙ্কের তড়িৎদ্বারের সাথে যুক্ত করব, জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বারের সাথে যুক্ত করব, ঘনমাত্রা 1 মোল পার লিটার, এখানে তখন কি বিক্রিয়া হবে ক্যাথোডে? ক্যাথোডে তখন হবে মার্কিউরাস ইলেকট্রন গ্রহণ করে মার্কারি। তাহলে এই কোষের বিভব E নট সেল ইকুয়াল টু E নট Zn থেকে Zn2 প্লাস প্লাস E নট Hg থেকে Hg। এই ভোল্টমিটারে যে পার্টটি পাওয়া যায় এই ভোল্টমিটারে পার্টটি পাওয়া যায় এখানে। এই ভোল্টমিটারে পার্ট যেটা পাওয়া যায় কোষের মোট বিভব যেটা ওখানে প্রদর্শিত হয় প্র্যাকটিক্যালি এত ভোল্ট। E নট Zn থেকে Zn2 প্লাস প্লাস এটার মান আমাদের জানা 0.280 ভোল্ট। অতএব E নট Zn থেকে Zn2 প্লাস ইকুয়াল টু 1.04 মাইনাস 280। দেখো এটাই আমরা নির্ণয় করেছিলাম প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে, একই আসবে। এটাই আমরা নির্ণয় করেছিলাম প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে। তাহলে আমরা নির্দেশক তড়িৎদ্বার হিসাবে সাউন্ড মাইক্রো হেডফোন ব্যবহার করবা, হেডফোন। সবাই এই হেডফোন ব্যবহার করবা, হেডফোন। এই হেডফোন ব্যবহার করবা শোনার সময়, ক্লাস দেখার সময়। তাহলে আমার একটা টপিকস বাদ ছিল, সেটা আলোচনা হয়ে গেল কিন্তু আজকে। সেটা হলো নির্দেশক তড়িৎদ্বার সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড হিসেবে আমরা ক্যালোমেল তড়িৎদ্বারকে ব্যবহার করতে পারি। এই ক্যালোমেল তড়িৎদ্বারের সাথে জিঙ্ককে যুক্ত করে তার বিভব নির্ণয় করলাম। এটা ডিসকানেক্ট করে দিয়ে এখানে কপার যুক্ত করে কপারের বিভব নির্ণয় করতে পারবো। ঠিক যেমনটি হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করে আমরা জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করেছিলাম, আমরা কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করেছিলাম। একইভাবে আমরা ক্যালোমেল তড়িৎদ্বার সেখানে ব্যবহার করতে পারি। তাহলে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিকল্প হিসেবে আমরা ক্যালোমেল তড়িৎদ্বার ব্যবহার করতে পারি। যারা আগের ক্লাসগুলো করনি ধারাবাহিকভাবে আগের ক্লাসগুলো দেখো। তার মানে এই তড়িৎ রসায়নের আমরা আজকে কত নম্বর ক্লাস করছি? সম্ভবত 7ম কি 8ম। তোমার আগের ক্লাসগুলো না বুঝলে এই ক্লাস তো বুঝতে পারবা না। আগের ক্লাসগুলো আগে বুঝতে হবে ভালো করে। আমরা তাহলে এখন অঙ্কে চলে যাব। না, আর একটা থিওরি বাদ আছে আমাদের, তারপরে অঙ্কে যাব।
আমাদের মাঝে আর একটা থিওরি বাদ আছে 5 নম্বর। কারো কি কোনো সমস্যা আছে? অডিও বা ভিডিওতে কোনো সমস্যা আছে জানাও। এই যে এখন আমি কথা বলছি শুনতে পাচ্ছো? ওকে, ধাতু ক্ষয় কাকে বলে? আমরা দৈনন্দিন কাজে বিভিন্ন ধরনের ধাতব পদার্থ, ধাতব মৌলিক পদার্থ আমরা ব্যবহার করি। যেমন আমরা কলকারখানায়, গাড়ি ঘোড়া, সাইকেল, বিভিন্ন অবকাঠামো তৈরিতে আমরা কিন্তু লোহা ব্যবহার করি। পৃথিবীতে বহুল ব্যবহৃত ধাতু হলো আয়রন, লোহা। লোহা ছাড়া আমরা অন্য ধাতু ব্যবহার করি, অ্যালুমিনিয়াম, নিকেল, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, কোবাল্ট, বিভিন্ন ধরনের ধাতব পদার্থ আমরা ব্যবহার করি। তো এই ধাতব পদার্থ ব্যবহারের ক্ষেত্রে ধাতু দুইভাবে ক্ষয়প্রাপ্ত হয়। এক হলো যান্ত্রিক ক্ষয় বা ঘর্ষণজনিত ক্ষয়, যেটাকে আমরা অ্যারোসান বলি, অ্যারোসান। আর রাসায়নিক ক্ষয় হবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাতু যদি অন্য যৌগে রূপান্তরিত হয়, সেই যৌগ থেকে আর ধাতুতে যদি আমি ফিরে আসতে না পারি, রাসায়নিক পরিবর্তন জনিত ক্ষয়, সেটাকে আমরা বলি করোসান। তাহলে যান্ত্রিক ক্ষয় বা ঘর্ষণজনিত ক্ষয়, যেমন আমরা সাইকেল চালাই, সাইকেলের বল বিয়ারিং বা কলকারখানার নাট বোল্ট এগুলো ক্ষয়ে যায়, এই যাতে ঘর্ষণজনিত ক্ষয়। আমরা যখন হ্যান্ড টিউবওয়েলে প্রেসার দিয়ে পানি উঠাই, তখন ওই হ্যান্ড টিউবওয়েলের যে নাটটা থাকে এখানে বারবার এরকম চাপ লাগে, তো এই জায়গাটা ক্ষয়ে আস্তে আস্তে দেখবা যে হ্যান্ডেলটা ক্ষয়ে ছিদ্রটা বড় হয়ে যায় বা নাটটা ক্ষয়ে চিকন হয়ে যায়। এটাকে বলে ঘর্ষণজনিত ক্ষয়। এই ঘর্ষণজনিত ক্ষয় রোধের জন্য আমরা কি করি? গ্রিজ, মোবিল বা তেল দিই, যাতে পিচ্ছিল হয়, ঘর্ষণের ফলে ক্ষয়টা কম হয়। তো ঘর্ষণজনিত ক্ষয় আমরা এইভাবে রোধ করি। আর রাসায়নিক ক্ষয় কিভাবে সংগঠিত হয়, করোশন, সেটা আমরা দেখব। যেমন আমরা এক খণ্ড লোহাকে যদি বায়ুতে ফেলে রাখি, উন্মুক্ত অবস্থায় ফেলে রাখি, লোহার পৃষ্ঠতলে হলুদ বর্ণের বা বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে, যেটাকে আমরা বলি মরিচা। বাংলায় আমরা বলি, আঞ্চলিকভাবে অনেক সময় বলি জং, লোহায় জং ধরেছে। তো এই ক্ষয় রোধ কিভাবে করা যায়? আমরা ইলেকট্রোপ্লেটিং এ বলেছিলাম, তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং, যে লোহার তৈরি জিনিস, লোহার উপরের পৃষ্ঠতলে মরিচা পড়ে বা ক্ষয়ে যায়, এই মরিচা রোধ করার জন্য আমরা ইলেকট্রোপ্লেটিং দিই। সেটা ছোট ছোট জিনিসের ক্ষেত্রে ইলেকট্রোপ্লেটিং করা যায়, কিন্তু কলকারখানায় হিউজ পরিমাণে লোহা ব্যবহার করা হয়। জানলা দরজা, জানলার গ্রিল তৈরি করি, এগুলোতে আমরা লোহা ব্যবহার করি। আবার দেখবা যে লোহার পাইপ আমাদের তিতাস গ্যাস ক্ষেত্র থেকে, সুদূর সেই উত্তর অঞ্চল থেকে, সিলেট অঞ্চল থেকে মংলা বন্দরে প্রাকৃতিক গ্যাস পাইপ লাইনের মাধ্যমে কিন্তু সরবরাহ করা হয়। তাহলে হাজার হাজার কিলোমিটার মোটা বড় পাইপ লাইন, লোহার পাইপ লাইন মাটির নিচে দিয়ে বা পানি সরবরাহ করার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি
পৌরসভা লোহার পাইপ ব্যবহার করে, তাহলে এই লোহার পাইপ তো জং ধরে যাবে, ছিদ্র হয়ে যাবে ধাতু ক্ষয়ের মাধ্যমে। তো সেই ক্ষয় রাসায়নিক প্রক্রিয়ায় কিন্তু হয়। জং ধরা বা মরিচা পড়া এটা এক ধরনের রাসায়নিক ক্ষয়, যেটাকে আমরা বলি করোশন। এই করোশন প্রক্রিয়া কিভাবে ঘটে? এই করোশন প্রক্রিয়া ইলেকট্রোকেমিক্যাল সেল কৌশলে কিন্তু ঘটে। এই করোশন প্রক্রিয়া বা ধাতু ক্ষয় প্রক্রিয়া রাসায়নিক যে পরিবর্তন সেটা কিভাবে ঘটে? আয়রনের পৃষ্ঠতলে আয়রন পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে ফেরাস আয়নে পরিণত হয়। তাহলে এক খণ্ড লোহা যদি তুমি রেখে দাও ওই এক খণ্ড লোহার পৃষ্ঠতলে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো লোহা একটি সক্রিয় ধাতু, সহজে ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2 পজিটিভ আয়নে পরিণত হয়। সেই ইলেকট্রন গ্রহণ করে বায়ুতে উপস্থিত অক্সিজেন এবং জলীয় বাষ্প, সেই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রক্সিল আয়নে পরিণত হয়। তাহলে এক খণ্ড লোহা তুমি ফেলে রাখলে উন্মুক্ত অবস্থায়, ফেলে রাখার পরের দিনই কিন্তু সেখানে মরিচা পড়ে না, এই প্রক্রিয়াটি খুব ধীরে ঘটে। তার মানে লোহাতে মরিচা পড়া আর লোহার যে ধাতু সেই ধাতু ক্ষয়ের করোশন যে প্রক্রিয়া এটা খুব স্লো ঘটে, ধীর বিক্রিয়া। সেখানে আয়রনের পৃষ্ঠতলের পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2 পজিটিভ হয়, আর বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্প সেই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রক্সিল আয়নে পরিণত হয়। পরের ধাপে উক্ত আয়রন 2 পজিটিভ এবং হাইড্রক্সিল মিলে ফেরাস হাইড্রোক্সাইড গঠন করে। তারপরের ধাপে উৎপন্ন ফেরাস হাইড্রোক্সাইড আবার বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে মরিচাতে পরিণত হয়। ফেরিক অক্সাইড 3 অণু পানি। তাহলে এই যে ধাতু ক্ষয় এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া, ধাতু ক্ষয় এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া, যেখানে আয়রনের পৃষ্ঠতলে অসংখ্য ভোল্টাইক সেল সৃষ্টি হয়, গ্যালভানিক সেল সৃষ্টি হয়। আয়রন পরমাণু অ্যানোড হিসেবে আচরণ করে আর বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্প ক্যাথোড হিসেবে আচরণ করে। তাহলে এটা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া হিসেবে আর এটা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া হিসেবে সেখানে সংগঠিত হয়। তাহলে ধাতু ক্ষয় একটি জারণ বিজারণ প্রক্রিয়া, সেটা আসতে পারে অ্যানোডে জারণ ঘটেছে, ক্যাথোডে বিজারণ ঘটলো। তাহলে ধাতু ক্ষয় একটি জারণ বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো, কোশ্চেন আসতে পারে। তাহলে এটা তার ব্যাখ্যা। ধাতু ক্ষয় বা রাসায়নিক ক্ষয় গ্যালভানিক সেল সিস্টেমে ঘটে, ব্যাখ্যা করো। তাহলে এই ধাতু ক্ষয় রোধ করার জন্য আমরা কি করব? দেখো, আমরা প্রায় বছর বছর বা 2 বছর অন্তর আমরা কি করি? রং করি। অর্থাৎ লোহার জিনিসের উপরে আমরা সিনথেটিক পেইন্ট যেটা আমরা করি, বার্নিশ, রং করি, যাতে বায়ুর অক্সিজেন জলীয় বাষ্প লোহার সংস্পর্শে না আসতে পারে। তো এই প্রক্রিয়া কিন্তু
ছোটখাটো জিনিসগুলোতে করা যায়, জানলা দরজা। কিন্তু কলকারখানার হিউজ পরিমাণে লোহার অবকাঠামো, সেটাকে রং করতে গেলে তোমার ওই শিল্প কলকারখানা কয়েক মাস বন্ধ রাখতে হবে, তাহলে উৎপাদন ব্যাহত হবে, এটা ক্ষতি, অলাভজনক হয়ে যাবে। আবার এক দেশ থেকে আরেক দেশে পাইপলাইনে গ্যাস সরবরাহ হয়, এক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাইপলাইনে গ্যাস সরবরাহ হয়, তাহলে এই গ্যাস সরবরাহ বন্ধ করে মাটির নিচের থেকে পাইপলাইন খুঁড়ে উঠিয়ে রং করে আবার মাটির নিচেই দেওয়া, এটা সময় সাপেক্ষ এবং ব্যয় হয় প্রচুর। হাজার হাজার কিলোমিটার পাইপলাইন এইভাবে খুঁড়ে রং করা সম্ভব না, তাই বিকল্প আরেকটা পদ্ধতি ব্যবহার করা হয়। সেটা কি? এই যে পাইপলাইন, এটা লোহার পাইপলাইন মাটির নিচে আছে। এই লোহার পাইপলাইনের বারবার খুঁড়ে রং করা কিন্তু খুব অলাভজনক। অর্থাৎ বছরের ৩-৪ মাস দেখা যাচ্ছে যে এই খোঁড়াখুড়ির কাছে প্রচুর টাকা ব্যয় হবে, রং করতে হবে, পাইপলাইন গ্যাস সরবরাহ অফ করতে হবে, কলকারখানা হলে সেটা বন্ধ রাখতে হবে। তাহলে বিকল্প পথ কি? লোহার থেকে, এটা লোহার পাইপলাইন, লোহার থেকে আরো সক্রিয় কোনো ধাতু যদি আমরা এর সাথে কানেকশন দিয়ে রাখি, দেখা যাচ্ছে এটা মাটির নিচে আছে, আমরা মাটির মনে করো 5 ফুট নিচে আছে, 5 ফুট নিচে একে তার দিয়ে কানেকশন করে আমরা ম্যাগনেসিয়ামের প্লেট, অর্থাৎ আয়রন থেকে আরো সক্রিয় ম্যাগনেসিয়ামের প্লেট ওই পাইপলাইনের সাথে কানেকশন দিয়ে ম্যাগনেসিয়ামের প্লেটটা মাটির উপরে রেখে দিলাম। 1000 ফুট 1 কিলোমিটার অন্তর অন্তর যদি আমরা ছোট ছোট ম্যাগনেসিয়ামের প্লেট এই লোহার পাইপের সাথে কানেকশন দিয়ে রাখি, তাহলে লোহার থেকে ম্যাগনেসিয়াম অধিক সক্রিয়। তাহলে এই লোহা ইলেকট্রন ত্যাগ করার পূর্বেই ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, বা লোহা যদি ইলেকট্রন ত্যাগও করে সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম সেই ইলেকট্রন লোহাকে সাপ্লাই দেবে। তাহলে ক্ষয়প্রাপ্ত হবে কে? ম্যাগনেসিয়াম। অর্থাৎ এই পাইপলাইন আর ক্ষয়প্রাপ্ত হবে না। এই বৃহৎ অবকাঠামোর ক্ষয় রোধ করার জন্য, রাসায়নিক ক্ষয় রোধ করার জন্য আমরা সেই ধাতুর সাথে আরেকটি অধিক সক্রিয় ধাতুর কানেকশন দিয়ে রাখবো। তাহলে ক্ষয় হবে অধিক সক্রিয় ধাতুটি, আয়রন কিন্তু অক্ষত থাকবে। তার থেকে কম সক্রিয় ধাতু যেটা আমরা ব্যবহার করলাম সেটা অক্ষত থাকবে। এইভাবে অ্যানোডীয় প্রক্রিয়ায় ক্ষয়টাকে রোধ করা যায়। তখন অ্যানোড হিসেবে আয়রন ব্যবহৃত হবে না, ম্যাগনেসিয়াম অ্যানোড হিসেবে কাজ করবে, আয়রন অক্ষত থাকবে। তাহলে আমাদের 1 থেকে 7 পর্যন্ত সব টপিকস হয়ে গেছে। এবার আমরা 8 নম্বরে যাব। আটে চলে যায়। 8 আমরা সব সময় অঙ্ক করব এই সূত্রে। দেখো দুটো সূত্র আছে, যে কোনো কোষের বিভব ই নট সেল সমান সমান ই নট অ্যানড জারণ প্লাস ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানড জারণ প্লাস ই নট ক্যাথোড বিজারণ। তো যে কোনো কোষের বিভব নির্ণয়ের সূত্র হলো এটা। তুমি বলবা যে স্যার বইতে বা নোটেতে আরো সূত্র আছে, বিয়োগ করেও করা যায়। আমরা বিয়োগ করে করব না, বিয়োগ করে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আর এই যোগ করে করলে কখনো ভুল হবে না। তাহলে 8 এর কতে দেখো কি দেয়া আছে, বলছে তড়িৎ কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্ত লেখো। নিম্নের কোষ বিক্রিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে ঘটে কিনা ব্যাখ্যা করো। স্বতঃস্ফূর্ততার শর্ত হলো এটা পজিটিভ মান যদি হয়,
এই মানটা যদি পজিটিভ হয়, ই সেলের মান পজিটিভ যদি হয় তাহলে ওই কোষটি স্বতঃস্ফূর্ত। কেন পজিটিভ হয় আমরা নির্ণয়ের সময় দেখিয়েছিলাম গত ক্লাসে, যে কোনো একটা একক তড়িৎদ্বার যদি সেখানে স্বতঃস্ফূর্ত জারণ ঘটে তাহলে তার জারণ বিভবের মান ধনাত্মক এবং তার বিজারণ বিভবের মান হলো ঋণাত্মক। কোনো একটি অর্ধকোষে জারণ বিভবের মানও যা, তার বিজারণ বিভবের মানও তাই, শুধু চিহ্ন বিপরীত হয়। তাহলে একটি কোষে যদি অ্যানোডের স্বতঃস্ফূর্ত জারণ ঘটে, ক্যাথোডের স্বতঃস্ফূর্ত বিজারণ ঘটে, তাহলে অ্যানোডের জারণ বিভব পজিটিভ, ক্যাথোডের বিজারণ বিভবও পজিটিভ, তাহলে যোগ করলে কি পজিটিভ মান হবে। তাহলে আমরা 8 ক নম্বরে চলে আসি। এটাই কি কি বলা আছে দেখো, বিক্রিয়াটি দেয়া আছে কপার প্লাস জিঙ্ক সালফেট কপার সালফেট প্লাস জিঙ্ক। এই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা আমি এই যোগ করে এই সূত্রে অঙ্ক করলে তোমার কোনো কিছু চিন্তা করা লাগবে না, তুমি এই সমীকরণ দেখেই বসাতে পারবা। এই কোষটির বিভব E naught cell equal to যা ঘটেছে তাই লক্ষ্য, কপার থেকে কপার 2 প্লাস প্লাস E naught জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক। কোষ বিক্রিয়াটি দেখে তুমি ই সেল নির্ণয়ের সমীকরণটি সূত্রটি কিন্তু বসাতে পারবো। একটাই তো, সকাল 10 দুপুর 10। তাহলে এখন দেওয়া আছে ই নট কপার 2 প্লাস থেকে কপার আমার লাগবে কি কপার থেকে কপার 2 প্লাস, কিন্তু দেওয়া আছে কি কপার 2 প্লাস থেকে কপার, তাহলে আমার শুধু টুলটাই দিলে হয়ে যাবে। বা ই নট কপার 2 প্লাস থেকে কপার মাইনাস 0.34 ভোল্ট। আর দেওয়া আছে কি ই নট Zn 2 পজিটিভ থেকে Zn মাইনাস 0.76 ভোল্ট। তুমি বলতে পারো স্যার এটাও বিজারণ বিভব এটাও বিজারণ বিভব দেওয়া আছে, আমি বিয়োগ করে করব। বিয়োগ করে করার নিয়ম কি, ই নট সেল সমান সমান ই নট ক্যাথোড বিজারণ মাইনাস ই নট অ্যানোড বিজারণ। এই দুটোর মধ্যে কোনটা ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। এই নির্ধারণ করতে গিয়ে তুমি যদি ভুল করো তাহলে অঙ্কটাই ভুল হয়ে গেল, কিন্তু 4 মার্কের অঙ্ক আসে পরীক্ষায় ঘতে। সেই কারণে আমরা বিয়োগ করে করতে যাব না, আমরা যোগ করে করব। যোগ করে করার সবথেকে বেনিফিট হলো যে এই কোষ বিক্রিয়াটি ঘটছে কিনা তোমাকে নির্ণয় করতে বললো, এই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা তোমাকে নির্ণয় করতে বললো। তো তুমি কোষ বিক্রিয়াটি লিখলে, কোষ বিক্রিয়া দেখে দেখে তুমি লিখে দিলে ই নট সেল ইকুয়াল টু ই নট কপার থেকে কপার 2 প্লাস প্লাস ই নট Zn 2 প্লাস থেকে Zn। তাহলে আমি দেখে লিখছি, ভুল হওয়ার সম্ভাবনা নেই। মান যাই থাকুক আমি তো চেঞ্জ করতে পারবো, জারণ মান থাকলে আমি বিজারণ মানে চেঞ্জ করে নেব।
এই যে এখানে দেয়া আছে বিজারণ মান ই নট কপার 2 প্লাস থেকে কপার পজিটিভ 0.34 ভোল্ট, তাহলে বা ই নট কপার থেকে কপার 2 প্লাস জারণ মানে নিয়ে গেলাম মাইনাস আসলো চিহ্ন, তাহলে এবার মান বসিয়ে দিই। যেহেতু কোষ বিক্রিয়াটির ই সেলের মান ঋণাত্মক নেগেটিভ, সুতরাং কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। যেহেতু ই সেলের মান নেগেটিভ, সুতরাং কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তাহলে এই করলাম আমরা 8-এর ক। তোমার বাড়ির কাজ থাকলো 8-এর খ, বাড়ির কাজ 8-এর খ থাকলো। 8-এর গ, এখানে কি লেখা, কি লেখা এটা? স্যার এটা কি 9-এর ক? কেন 9-এর ক? এটা 8-এর ক লিখেছি, 9-এর ক কোথায়? 8-এর কতে বিক্রিয়া দেয়া আছে না, কপার প্লাস জিঙ্ক সালফেট সমান সমান কপার সালফেট প্লাস জিঙ্ক। আটের খ বাসায় কাজ, 8-এর গ, 8-এর গতে কি বলেছে দেখো, দুটি অর্ধকোষ দেওয়া আছে, আটের গতে দুটি অর্ধকোষ দেওয়া আছে। এই দুটি অর্ধকোষ দিয়ে বলেছে এই দুটি অর্ধকোষের সমন্বয়ে একটি কোষ গঠন করো, কোষ বিক্রিয়া লেখো। তাহলে দুটি অর্ধকোষ দেয়া আছে, এই দুটি অর্ধকোষের মধ্যে কোন অর্ধকোষটি অ্যানোড হবে আর কোন অর্ধকোষটি ক্যাথোড হবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে। কিভাবে নির্বাচন করতে হবে? এর বিভব, যেমন এর জারণ বিভবের মান হলো পজিটিভ 0.76 ভোল্ট আর এর জারণ বিভবের মান হলো নেগেটিভ 0.79 ভোল্ট। তাহলে তোমাকে যে কোনো অর্ধকোষের প্রমাণ জারণ বিভব আর বিজারণ বিভবের মানটা জানা লাগবে যদি দেওয়া না থাকে। তাহলে জিঙ্কের জারণ বিভবের মান পজিটিভ 0.76 ভোল্ট আর সিলভারের জারণ বিভবের মান 0.79 ভোল্ট কিন্তু নেগেটিভ। তাহলে এটা স্বতঃস্ফূর্ত জারণ ঘটে না, এখানে স্বতঃস্ফূর্ত জারণ ঘটে। তাহলে জিঙ্ক তড়িৎদ্বারটি হবে অ্যানোড আর এই সিলভারের এই তড়িৎদ্বারটি হবে কিন্তু ক্যাথোড। সিলভারের এই তড়িৎদ্বারটি ক্যাথোড হবে। যেহেতু এর জারণ বিভবের মান ঋণাত্মক, তাহলে তার বিজারণ বিভবের মান হবে ধনাত্মক। সুতরাং সিলভারের অর্ধকোষটি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে। তাহলে কোষের গঠন হবে মাঝখানে 2 দাগ লবণ সেতু, এই আছে কোষের গঠন। অ্যানোড কোষ অর্ধবিক্রিয়া কি হবে, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 পজিটিভ। ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে, সিলভার ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হবে। পূর্ণ কোষ বিক্রিয়া কি হবে,
বেটা 0.79 আর 0.8 এর মধ্যে পার্থক্য কোথায়? এইরকম আছে, আর একটা 9 আছে এখানে, আর একটা 9 আছে। মানে কোষ বিক্রিয়া জিঙ্ক সিলভার আয়ন জিঙ্ক 2 পজিটিভ সিলভার। তাহলে কোষের গঠন কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে সেটা উপস্থাপন করে তারপরে কোষের গঠন, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে আমরা 8 পর্যন্ত পড়লাম, 1 থেকে 8 পর্যন্ত কোনো টপিকস বাদ নেই। নেক্সট ক্লাসে আমরা পরের থেকে শুরু করব, অর্থাৎ 9, 10 আরও যে টপিকস আছে। আবারও বলি, যারা পূর্বের ক্লাসগুলো করনি, আজকে সম্ভবত আমার মনে নেই, তড়িৎ রসায়নের সম্ভবত আজকে 7 কি 8 নম্বর ক্লাস, 8 নম্বর সম্ভবত। তাহলে পূর্বের ক্লাসগুলো যদি তুমি ভালো করে না করো, হুট করে এসে 7ম ক্লাসে বা 8ম ক্লাসে বুঝতে পারবা না। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কোনো ব্যাখ্যামূলক জিনিস নেই, বর্ণনামূলক জিনিস নেই, সবই ম্যাথমেটিক্যাল। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সবাই যারা ক্লাস করবে তারা কিন্তু লাইভে থাকলে লাইভে থেকে বেরিয়ে যেয়ে আমার পোস্টের নিচে প্রেজেন্ট দেবে। আর যারা পরে ক্লাস দেখো তারা ক্লাস শেষ করে কিন্তু প্রেজেন্ট দেবে। যারা প্রেজেন্ট দেবে না তাদের কিন্তু